আসসালামু আলাইকুম। নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিমান উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ সহ ৬টি রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ৪ দিনে আগমন ও বহির্গমন মিলে বাতিল হয়েছে ১৮২টি আন্তর্জাতিক ফ্লাইট। এদিকে যুদ্ধের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে কাতার সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া গ্রামের ওমর ফারুক ৩ মাসের ছুটি শেষে সৌদি আরবে ফেরার কথা ছিল তার, কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরই যেন তার অস্থায়ী ঠিকানা। গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবার দাম্মাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথ থেকেই ফিরে আসে বিমান। দ্বিতীয় দিন উড্ডয়নের ৪০ মিনিট পর আকাশসীমা জটিলতায় ফিরে আসে রানওয়েতে। আজও তার নির্ধারিত ফ্লাইট বাতিল হয় শেষ মুহূর্তে। যখন থেকে কালকে আমি চলে গেছি তখন আমি ইয়েতে ভর্তিছিলাম, হসপিটালে ভর্তিছিলাম, শরীর জ্বর, অসুস্থ। আজকে আবার জ্বর নিয়ে আবার আসছি আমি এয়ারপোর্টে। আসার পরে দেখতেছি যে দামামের ফ্লাইট ক্যান্সেল, বাতিল করে দিচ্ছে। যে আজকেও এ নিয়ে আমাদের ৩বার হলো। ওমর ফারুকের মতো হাজারো প্রবাসীর একই হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে গত ৪ দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট, যার ৩৮টি বাতিল হয়েছে মঙ্গলবারই। অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে 7টি সহ 4 দিনে 35টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আমি সৌদি প্রবাসী, বাসামা তানজিদ, কাতার। আজকে এয়ারপোর্ট আসার পরে দেখতেছি আমার ফ্লাইট বাতিল করা হচ্ছে। এখানে সাথে লোকের সাথে কথা বলতেছি, ও বলতেছে অপেক্ষা করো, দেখো এখানে হেডলাইনে কি দিচ্ছে, মুমকিন হইতেও পারে না হইতেও পারে, তোমরা আসো দেখো, আমাদের এখন করে কিছু নাই। এখন আমারটা ক্যান্সেল আর কি। তো পরবর্তীতে আমি দেখবো আর কি যে ভিতরে কি করা যায় আর কি, যে অন্য বা ফ্লাইট আছে কিনা বা রিয়াদের উদ্দেশ্যে, তাহলে আমি চেঞ্জ করে যাবো আর কি। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে কাতার সরকার। আটকে পড়া নাগরিকদের সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ১ মাস বাড়ানো হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েতগামী যাত্রীরা এখন অনিশ্চয়তায়। কবে স্বাভাবিক হবে আকাশপথ, সেই অপেক্ষায় প্রবাসীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়া ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, পাইলট প্রকল্পে ধারণার চেয়ে ৬ গুণ বেশি কার্ড লাগছে। আর পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, ঈদের আগেই শুরু হবে খাল খনন কর্মসূচি। অন্যদিকে সিটি কর্পোরেশনগুলো অর্থ সংকটে ভুগছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ৩ প্রশাসক। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সচিবালয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জানান, বগুড়া ৬ আসনে উপনির্বাচনের কারণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে রাজধানীর কড়াইল বস্তি থেকে। এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে ১৭ আসনের যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। ধীরে ধীরে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এটি ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয় দপ্তরে বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, শুষ্ক মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ঈদের আগেই শুরু হবে খাল খনন। এই কর্মসূচি আমরা এই ঈদের আগেই আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঢাকা উত্তর, দক্ষিণ ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়ররা জানিয়েছেন, অর্থ সংকটে ভুগছে সিটি কর্পোরেশনগুলো, দরকার থোক বরাদ্দ। আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে যে এই সময় যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা যে কাজ করব, সেই কাজের মতো অবস্থা নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। ১৪৭০ কোটি টাকার টেন্ডার দিয়ে
ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসকরা জানান গ্রিন ও ক্লিন সিটি করা এবং মশা নিধনকে অগ্রাধিকারে রেখেছে সিটি কর্পোরেশনগুলো। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-তে পাঠাতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে, এটি কিছুতেই মেনে নেওয়া হবে না। কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনরায়কে আদালতে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রয়োজনে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন নাহিদ। তিনি বলেন, গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, শহীদ হাদির খুনি এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই। এ সময় এনসিপি, বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার, আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেন আমিরাত বিএনপি নেতারা। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, আবুধাবিতে বিএনপির জয় উপলক্ষে মেজবান ও দোয়া মাহফিলে একথা বলেন তারা। শিল্পনগরী মোসাফফাহের সানাইয়ায় প্রবাসী বিএনপি সমর্থকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির রূপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। বক্তব্য দেন ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, মাইন উদ্দিন লিটন এবং মোহাম্মদ মোকাম্মেল সহ কমিউনিটি নেতারা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সৌদি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কমিউনিটির নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে বাংলাদেশি 95 থেকে 97 এসএসসি ব্যাচ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানায় তারা। সংগঠনের সভাপতি এনামুল হক সুজনের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কোরবান আলী, আহমেদ জিয়া, মাইন উদ্দিন স্বপন সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ায় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী ও প্রচার সম্পাদক মোহাম্মদ বাদলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিয়াজি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।